আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকালের পরের থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি পিঠা তৈরি করব। তো তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপাতি আনিয়েছি। তো এখানে আনিয়েছি চাল, পোলাওর চাল আনিয়েছি, তারপরে না কী বলে আতপ চাল আনিয়েছি, আনিয়েছি দুধ, হ্যাঁ 2 ধরনের দুধ আনিয়েছি। আর বাজারও নিয়ে আসছে। এগুলো সব আমার ছেলেই কিনে নিয়ে আসছে। ওকে আমি লিস্ট করে দিয়েছিলাম। তো লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে এসছে। ছোট মানুষ তো বলে দিলে আর কি ভুলে যায়, সেজন্য সবসময় আমি ওকে লিস্ট করে দেই কী কী লাগবে। তো সেই লিস্ট অনুযায়ী ও সমস্ত কিছু নিয়ে আসে কিনে। তো আমি বাজারগুলো রিফিল করে রেখে এরপরে গোটা বাছা করে নিয়েছি। আর এরপরে রান্নার কাছেও চলে আসলাম। রুই মাছ রান্না করব শালগম, আলু আর টমেটো দিয়ে। তো রুই মাছটা আমি অফ স্কিনে ভেজে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসানোর জন্য প্রথমে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো এরপরে পেঁয়াজটা ভেজে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুনটা ভেজে এরপরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো মশলা কষানোর জন্য। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে আমি যে মাছটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এখন এখানে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নিতে চেয়েছিলাম, তো ভুলে গেছি, সেজন্য এখন দিয়ে দিলাম। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর আজ আমি পিঠা তৈরি করব, পাটিসাপটা পিঠা। তো আপনারা পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। তো দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করতেছি আর পিঠাটা আমি আজকে যেভাবে তৈরি করব। তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। আর এইভাবে পিঠা তৈরি করলে আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে, আর একটা পিঠা ভেঙেও যাবে না, আর ফ্রাই প্যানের সাথে পিঠা লেগেও যাবে না, একদম স্মুথলি উঠে যাবে পিঠাগুলো। আর খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমার এই টিপসটা ফলো করলে। তো আগে রান্না বান্না শেষ করে তারপরে পিঠাটা তৈরি করব। তো এদিকে আমার তো মশলা কষানোর পরে আমি অফিস কিনে সবজিগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো এই যে শালগমটা দেখিয়ে দিলাম। আর শালগমটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, কেননা যে কোনো সবজির কিন্তু একটা নিজস্ব স্মেল থাকে। আর শালগমটা আমাদের ফ্যামিলির কেউই তেমন একটা পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে, তো অল্প করে দিয়েছি। তো আমি খেয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর আমার বাচ্চাদেরকে এত জোর করলাম একটু শালগম খাওয়ানোর জন্য, একদম মুখ খুললেই না, খাবেই না ওরা। আরও আমাকে খাওয়ানোর জন্য হাসতেছিল, একদমই মুখে নিল না একটু শালগমও। ওদের সাথে হাসতে হাসতে আমারও পেট ব্যথা হয়ে গেছে, এই শালগম নিয়ে এত হাসাহাসি করেছে ওরা। তো এরপরে তো সবজিটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো বলক আসার পরে এই যে ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শাক বাটা। তো আমরা তো এ ধরনের তরকারিতে শাক খাই। তো এই যে শাকটা ব্লেন্ডার করা হয়েছিল, এখন অনেকটা শাক ব্লেন্ডার জারের মধ্যেই রয়ে গেছে। তো আমি একটু ঝোলের পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, এখানে তো আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো আর ঝোল তো একটু থাকবে তরকারিতে, এ ধরনের তরকারি ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি খুব সুন্দরভাবে ঝাড়টা ধুয়ে নিয়েছি।
এক ফোঁটা ছাঁকও যাতে লেগে না থাকে ঝালের সাথে। আর আমার এই ব্লেন্ডারটা কিন্তু অনেক পুরাতন। তো আপনারা চার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার এই ব্লেন্ডারের বয়স হবে না হলেও 12 বছর। তো এই 12 বছর যাবৎ আমি আমার এই ব্লেন্ডার দিয়ে কাজ করতেছি। তো এখনও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মাঝখানে শুধু একবার এক মোটর চেঞ্জ করতে হয়েছে, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। অনেক ভালো হয়েছে ব্লেন্ডারটা। তো এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিতে। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এটা নামিয়ে এরপর হচ্ছে উস্তা ভাজি করব। তো সেদিন হচ্ছে উস্তার তরকারি খেয়ে মনে একটু সাহস পেয়েছি, যেহেতু সেদিন ঝোল রান্না করেছি, তিতা লাগে নাই, তাই আজ ভাজি করে নিচ্ছি। তো ভাজি করেছি, কিন্তু ভাজিটাও তিতা লাগে নাই, খুব ভালো লেগেছে খেতে। আর পাশের চুলায় আমি হচ্ছে পিঠার ব্যাটার তৈরি করব। তো সেজন্য গুড় গালিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে। তো গুড়টা গালিয়ে নেওয়ার পরে এখানে দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা হচ্ছে এখানে 2 লিটার দুধ নিয়েছি। তো এই দুধটা আমি জাল করে অর্ধেক করে নিব। আর এই চুলায় হচ্ছে আমি উস্তা ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো উস্তা ভাজি বিস্তারিত বলতেছি না। এখানে তো আপনারা দেখতেই পেয়েছেন, প্রথমত তেলের মধ্যে শুকনো মাছ ভেজে নিয়েছি, এরপরে উস্তা দিয়ে দিলাম আর উস্তার উপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। তো এইভাবে উস্তাটা ভাজি করে নেব নেড়ে চেড়ে। আর আমি তো ভেবেছিলাম তিতা লাগবে হয়তো, তো না, একদমই তিতা লাগে নাই, খেতে খুব ভালো লেগেছে। আর অনেক দিন পরে উস্তা ভাজা খেয়েছি, তো একটু বেশিই ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা কিন্তু গতকালের, আগেই বলে দিই, গতকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রতিদিনের ভিডিও প্রতিদিন তো আর শেয়ার করা সম্ভব হয় না, এতে করে দেখা যায় ভিডিও ছাড়তে দেরি হয়ে যায়। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন বিকাল 5টা বাজে ভিডিওটা আপলোড দেওয়ার। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, যারা এ পর্যন্ত আমার সাথে আসছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই পারে আমার চ্যানেলটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। সেজন্য সবসময় আপনাদের কাছে লাইকটা চেয়ে নেই। তো এই যে দুধ কিন্তু চাল করতে করতে অর্ধেক হয়ে গেছে। আর হচ্ছে দুধের মধ্যে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তো এরপরে দিয়ে দিব এই যে গুঁড়ো দুধ। আমি কিন্তু দুধটা জাল করে এরপরে কিন্তু নামিয়ে রেখে দিয়েছিলাম চুলা থেকে ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে এখানে এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম গুঁড়ো দুধ সম্পূর্ণ দিয়ে দিব। আর এভাবে খিরসাটা তৈরি করলে খিরসাটা খেতে এত বেশি ভালো লাগে, মানে ভীষণ মজা লাগে, একদম মুখে লেগে থাকে। আর আমি সবসময় খিরসা তৈরি করলে সুজি বা চালের গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিই। আমি হচ্ছে দুধ দিয়ে খিরসাটা তৈরি করি। তো দুধ, চালের গুঁড়ো বা সুজি একদম সামান্য পরিমাণে না দিলে হয় না, সেজন্য আর কি দেই। আর না দিলে যদি হতো তাহলে কিন্তু দিতাম না। আমি হচ্ছে চালের গুঁড়োটাও কিন্তু দুধ দিয়ে গুলে রেখে দিয়েছি আলাদা করে। তো সেই চালের গুঁড়োটাও এখানে দিয়ে দেব। আর এখন এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো দুধ নিয়েছি নিচে লেগে যেতে পারে, সেজন্য ঘিটা দিয়ে দিলাম, তাহলে আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই পর্যায়ে আমি কিছু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো অনেকে আছেন মিষ্টি খাবার লবণ দেন না, তো আমার কাছে আবার লবণ না দিলে ভালো লাগে না। তা আমি কিন্তু এই যে চালের গুঁড়োটা গুলিয়ে রেখে দিয়েছিলাম, তো চালের গুঁড়োটা দিয়ে অবিরত নাড়ার উপরে রেখেছি। আর নাড়তে নাড়তে কিন্তু আমার খিরসাটা হয়ে গেছে। আর অফ স্ক্রিনে আমি চিনি দিয়ে দিয়েছি। আর চালের গুঁড়োটা দেওয়ার পরে কিছু সময় জাল করে নিয়েছি, সাথে সাথে চিনি দিই নেই। সাথে সাথে চিনি দিলে দেখা যায় চালের গুঁড়োটা ফুটতে সময় লাগবে, সিদ্ধ হতে, সেজন্য আগে চিনি দিই নাই, একদম শেষ পর্যায়ে চিনিটা দিয়েছি। তো খিরসাটা বানিয়ে তারপরে ঠান্ডা করার জন্য রেখে এখন হচ্ছে এখানে আমি একটা কি বলে বেটার তৈরি করে নিচ্ছি পিঠার। প্রথমত গুড়ের পানিটা দিয়ে দিয়েছি ছেঁকে,
আর গুড়ের সাথে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য। তো এরপরে হচ্ছে গুড়ের পানিটা ছেঁকে দিয়ে তারপরে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। আর আমি সবসময় পাটিসাপটা পিঠা যখনই বানাই ব্যাটারটা তৈরি করি হচ্ছে দুধ দিয়ে। আমি এখানে পানি ব্যবহার করি না, পানি দিই জাস্ট গুড় গাড়ানোর জন্য যতটুকু পানি লাগে ওই পানিটুকুই দেই। আর এই যে বললাম একটা টিপস শেয়ার করব, এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি অনেকটা চালের গুঁড়ো নিয়েছি, তো তার জন্য এই একটা ডিমে যথেষ্ট। তো এই ডিমটা দেওয়ার কারণে না পিঠাটা স্মুথলি উঠে আসবে, একদমই তাওয়া বা ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না, আর পিঠা ভেঙেও যাবে না, একদম সুন্দরভাবে উঠে যাবে। তো আমার এই টিপসটা ফলো করে আপনারা পিঠা তৈরি করতে পারেন, একদম কথা দিচ্ছি কোনোভাবে ফেল হবেন না, নো ফেল। তো এই যে দেখুন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু প্রথম পিঠাটাই খুব সুন্দর হয়েছে, আর পরের পিঠাগুলো তো কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো লেগেছে। আর আমি পিঠাগুলো বানিয়ে দিচ্ছিলাম আর আমার বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছিল। আপনাদের ভাইয়াও কাজে থেকে চলে এসেছিলো তাড়াতাড়ি, তাকে দিলাম খেতে। তো সে হচ্ছে গরম পিঠা খাবে না, বলতেছে গরম গরম পিঠা তো ভালো লাগে না, একটু ঠান্ডা হোক তারপরে খাবো। তো তারপরে একটা খেয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলতেছে তোমার পিঠা তো সবসময় ভালোই হয়, এটা আর এক্সট্রা করে বলার কিছু নাই, এটা তো সবসময় খাচ্ছি, কি বলবো। তো সত্যি আমার এই পিঠাটা যখনই যাদেরকে খাইয়েছি তারা সবাই সবসময় প্রশংসা করেছে, এতটাই বেশি ভালো লাগে এই পিঠাটা। তো এই যে আমার টিপসগুলো আপনারা ফলো করে পিঠা তৈরি করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি একদমই নিরাশ হবেন না, সব দিক দিয়েই পারফেক্ট হয় এই পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন কতটা ইজি আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি, একে একে কয়েকটা পিঠাই বানিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে প্রথম পিঠাটা বানানোর সময় একটু তেল ব্রাশ করে দিয়েছি ফ্রাই প্যানে, একবার তেল ব্রাশ করে এরপরে হচ্ছে 4-5টা পিঠা তৈরি করে নিয়েছি আমি। বারবার কিন্তু তেল দিই নেই আমি ফ্রাই প্যানে, একবার দিলেই 4-5টা পিঠা তৈরি করা যাচ্ছে। এরপরে আবার ব্রাশ করে আবার 4-5টা পিঠা ভেজে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আর খেতে তো বললামই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে। তো আমার কিন্তু একবার তেল ব্রাশ করে 5টা পিঠা বানিয়েছিলাম। তো এখান থেকে আমার ছেলে একটা পিঠা খেয়ে নিয়েছে, আর এই যে 4টা পিঠা এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে বাদবাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।